বাংলাদেশের উন্নয়নের অকৃত্রিম অংশীদার হিসেবে খ্যাত সূর্যোদয়ের দেশ জাপান। স্বাধীনতার পর থেকেই দেশের ব্যবসা বাণিজ্য, উন্নয়ন প্রকল্প সহ বিভিন্ন খাতে রয়েছে দেশটির অসামান্য অবদান। যমুনা বহুমুখী সেতু, মেট্রো রেল, মাতারবাড়ি, গভীর সমুদ্র বন্দরের মতো প্রকল্পগুলোতে রয়েছে বাংলাদেশ ও জাপানের বন্ধুত্বের জীবন্ত নিদর্শন। এবার জাপান ও বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্কে নতুন মাইলফলক উন্মোচন করেছে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি ইপিএ। বাণিজ্য বাধা দূর, শুল্ক কমানো এবং দুই দেশের পণ্য ও পরিষেবার বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে চুক্তিটির খসড়া চূড়ান্ত হয়। চুক্তি বাস্তবায়নের প্রথম দিন থেকে বাংলাদেশের ৭,৩৭৯টি পণ্য জাপানের বাজারে এবং জাপানের ১,০৩৯টি পণ্য বাংলাদেশের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। উভয় দেশের মন্ত্রিপরিষদের অনুমোদন এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষের পর আগামী মাসে চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ প্রথমবারের মতো অন্য কোনো দেশের সঙ্গে এ ধরনের অর্থনৈতিক চুক্তি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন এই অর্থনীতিবিদ। এই মুক্ত বাণিজ্য চুক্তি বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, কনজামশন এই প্রতিটা জায়গাতেই কিন্তু একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের পাশাপাশি জাপানি ব্যবসায়ীদের ব্যবসার প্রসারে এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন জেট্রোর এই জাপানিজ প্রতিনিধি। Because of the EPA, they can get many duty-free status with Japan, so they can continue to export their product from Bangladesh to Japan. এই চুক্তির মাধ্যমে জাপান ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক তৈরি হবে বলেও আশাবাদী তিনি। The economic relations between Japan and Bangladesh too. মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। দর্শক, বাংলাদেশ জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি নীতিগতভাবে চূড়ান্ত হয়েছে, যার আওতায় শুল্কমুক্ত পণ্য আমদানির সুযোগ পাবে বাংলাদেশ। বিষয়টি বিশ্লেষণ করতে যুক্ত করে নিচ্ছি ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই সাবেক সভাপতি আশরাফ আহমদকে। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। ধন্যবাদ। জি, অর্থনৈতিক অগ্রযাত্রায় জাপান এবং বাংলাদেশের মধ্যে এই সম্পর্কটাকে আপনি কিভাবে দেখছেন এবং একজন ব্যবসায়ী হিসেবে আপনি এটাকে কিভাবে বিশ্লেষণ করবেন? আমরা মনে করি যে বাংলাদেশ জাপানের সাথে একটা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট যেটা হচ্ছে, এটা অত্যন্ত ভালো একটা দিক উন্মোচন হলো আমাদের জন্য। আমরা কিন্তু অনেকদিন ধরে অপেক্ষা করছি কখন এই ইপিএ গুলো কিংবা এফটিএ যে অন্যান্য যেগুলো আরো পাইপলাইনে আছে এগুলো কমপ্লিটেড হবে। আপনি যদি বাংলাদেশ জাপান ট্রেড দেখেন, এটা খুব যে বড় সেটা কিন্তু এখন আমরা বলবো না, বিকজ আমাদের রাফলি মানে $1.9 বিলিয়ন মতন এক্সপোর্ট হয়, রাফলি 1.8 বিলিয়ন ডলারের মতন ইম্পোর্ট হয়। এই সংখ্যাটা আপনি যদি বাংলাদেশের টোটাল ট্রেড দেখেন, তার সেই তুলনায় জাপানের সাথে আমাদের যেই সম্পর্কটা তাতে সেই তুলনায় যথেষ্ট না বলে আমি মনে করি। এই অবস্থায় এই ধরনের ইপিএ তে যেটা সবচেয়ে বড় সুবিধা হবে, আমাদের দেশীয় এক্সপোর্টারদের জন্য যেমন জাপানিজ মার্কেটটা ওপেন আপ করবে, আবার একই সাথে আমাদের যে র মেটেরিয়াল এবং ইনপুট সাপ্লাইজ যেগুলো, সেখানেও আমরা জাপানিজ কোম্পানিগুলোর কাছ থেকে অনেক কম খরচে কিনতে পারবো। এখানে আমাদের জন্য কিছু চ্যালেঞ্জ তৈরি হবে, যেটা আমি মনে করি অ্যাকসেন্সে খুব ভালো। যেমন খুব সহজ বাংলায় বলি যে যদি কনজিউমার গুডস এক্সপোর্ট করতে হয়, তাহলে আমাদেরকে জাপানিজ স্ট্যান্ডার্ড মেনটেন করে সেটা তৈরি করে জাপানে এক্সপোর্ট করতে হবে। এটা আমাদের জন্য একটা বড় সুযোগ এবং একই সাথে এটা চ্যালেঞ্জ, কারণ আমাদের হয়তো বা আমাদের নিজস্ব প্রোডাক্ট কোয়ালিটি ইমপ্রুভমেন্ট যেতে হবে, প্রসেস ইমপ্রুভমেন্টে যেতে হবে। এবং সবচেয়ে ভালো জিনিস সেটা হচ্ছে যে এটা শুধুমাত্র যে আমাদের ট্র্যাডিশনাল এক্সপোর্ট সেগুলো যে গার্মেন্টস এবং টেক্সটাইলস, এটার বাইরেও অন্য অনেক কিছুর জন্য এটা ওপেন আপ করছে। সেখানে অটোমোবাইল থেকে শুরু করে ইলেকট্রনিক্স থেকে শুরু করে আরো অনেক কিছু আছে। জি, আমাদের তো 2026-এর শেষ নাগাদ আসলে এলডিসি গ্রাজুয়েশনে যাওয়ার কথা। ওই সময়টাতে এখন এর মধ্যে যে ইপি এর মতো চুক্তি আসলে চ্যালেঞ্জ মোকাবেলায় কতটা কার্যকর ভূমিকা পালন করবে? আপনি যদি আমাদের এলডিসি গ্রাজুয়েশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জটার একটা হচ্ছে আমাদের প্রেফারেন্সিয়াল ট্রেড অ্যাক্সেস যেটা আছে, সেটা লস। এটার সরাসরি কাউন্টার করবে এই ধরনের ইপিএ, কিংবা আমরা যেটাকে বলি যেটা থেকে ইপিএ থেকে আরেকটু অল্প পরিসরে হয়, যেটা যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টস, এগুলো আসলে হচ্ছে আমাদের প্রাইমারি ইনস্ট্রুমেন্ট এলডিসিতে যে আমাদের যে ইম্প্যাক্টটা পড়বে সেটা কাউন্টার করার জন্য। এখানে কিছু জিনিস মনে রাখতে হবে যে আমরা দেখবেন যে আমরা অনেকেই হয়তো কমপ্লেন করবো যে জাপানিজ অনেক পণ্যের
ট্যাক্স কমে যাচ্ছে, সেটাতে আমাদের যে ট্যাক্স ব্যারিয়ার, যেটা ট্যাক্স অ্যাডভান্টেজ যেটা ছিল, ট্যাক্স প্রোটেকশন যেটা ছিল, ট্যারিফ প্রোটেকশন, সেটা হয়তো বা কমে যাবে। কিন্তু এই জিনিসটা কিন্তু আসলে আমাদের 2026-এর পরে কিংবা এলডিসি গ্রাজুয়েশনের পর এমনিতেও চলে যেত। তো ওইটার জন্য একটা প্রিপারেটরি ব্যাপার আছে। এবং আপনি যদি দেখেন যে জাপান যেই ধরনের পণ্যে কিংবা সার্ভিসে এক্সেল করে, সেটা অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশের এটা অ্যাভেলেবল না মার্কেটে। আমি একটা ছোট একটা এক্সাম্পল দিই। ধরুন আপনার যে গাড়ির আফটার মার্কেট স্পেয়ার্স, হ্যাঁ, এখনো কিন্তু দেখা যাবে যে এটা আমরা বিভিন্ন দেশ থেকেই কিন্তু ইম্পোর্ট করতে হচ্ছে। ব্যাপারটা কিন্তু এমন না যে এই স্পেয়ার্স গুলো আমরা নিজেরা তৈরি করছি এবং সেই ইন্ডাস্ট্রিকে একটা প্রোটেকশন দেওয়া দরকার। বরঞ্চ আমি এইভাবে বলবো যে আমরা যদি কোর র মেটেরিয়ালস এবং ইন্টারমিডিয়েট গুডস যদি আমরা জাপান থেকে বিনা শুল্কে ইম্পোর্ট করতে পারি, তখন সেটা কিন্তু আমাদের দেশে ম্যানুফ্যাকচারারদের জন্য একটা বড় ধরনের সুযোগ তৈরি করবে। জি, শুধু কিন্তু পণ্য না, জাপান বাংলাদেশ থেকে 1 লাখ দক্ষ শ্রমিক নেয়ার বিষয়টিও কিন্তু কয়েকদিন আগে আলোচনায় উঠেছিল। জনশক্তি বিনিয়োগ কিংবা দক্ষতা তৈরিতে এটির ভূমিকা আসলে কেমন হতে পারে? এটা অবশ্যই পজিটিভ, কিন্তু ওইখানেও একটা ইস্যু আছে যে একটু আগে যেটা আমরা পণ্যের ক্ষেত্রে যেটা বলছিলাম, যে দেখুন স্ট্যান্ডার্ডাইজেশন তো আপনাকে করতে হবে। যে আপনি যদি জাপানে লোক পাঠাতে চান, তাহলে আপনাকে জাপানিজ সার্টিফিকেশন লাগবে। আপনার সেক্ষেত্রে আপনার জাপানিজ ভাষা শিক্ষাটাও হয়তো খুব জরুরি একটা ব্যাপার হয়ে যাবে। সো এই ট্রেনিং ট্রানজিশনটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। যে আমরা আসলে এরই মধ্যে পোশাক, চামড়া, কৃষিজাত পণ্য পাঠাচ্ছি জাপানে, এই বাজার সম্প্রসারণের আরো কি কোনো সুযোগ আছে কিনা? জি, এখানে এই প্রোডাক্ট ক্যাটাগরি গুলোতে এখন অনেক ধরনের ট্রেড ব্যারিয়ার্স আছে। সেইটার এই ইপি এর থ্রুতে এই ব্যারিয়ার গুলো রিমুভড হলে আমাদের জন্য বাজার সম্প্রসারিত হবে। কিন্তু একই সাথে নন ট্যারিফ অনেকগুলো ব্যারিয়ার আছে। যেমন ধরেন আমি একটা ছোট একটা এক্সাম্পল দিই। ফুড প্রোডাক্ট কিংবা এগ্রিকালচারাল প্রোডাক্টস এর ক্ষেত্রে যে ধরনের সার্টিফিকেশন দরকার হয়, যে আপনার ইনসেকটিসাইড মুক্ত কিংবা কেমিক্যাল কন্টামিনেন্ট মুক্ত, এই জিনিসগুলো যেমন ধরেন আমাদের নিজস্ব স্ট্যান্ডার্ড ইমপ্রুভমেন্ট করতে হবে তো জাপানিজ মার্কেটে অ্যাক্সেস চাইলে। জি, বাংলাদেশে জাপানের বিনিয়োগ মাত্র $500 মিলিয়ন। এটা বিশ্বের অন্য দেশে জাপানের বিনিয়োগের তুলনায় খুবই অল্প। এ ধরনের চুক্তি বিনিয়োগ বাড়াতে আসলে কতটা ভূমিকা রাখবে? এই ধরনের চুক্তি বিনিয়োগ বাড়ানোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফার্স্ট স্টেপ। কারণ দেখুন, আপনার যদি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কিংবা যদি আপনার ক্যাপিটাল গেইনস কিংবা ট্যাক্সেসের যে অ্যাডভান্টেজ গুলো এটা যদি না থাকে, তাহলে আসলে বিদেশি বিনিয়োগ এনকারেজ করা যায় না। আমি যদি আরেকটু পিছন থেকে তাকাই, আপনি যদি দেখেন যে সাউথ ইস্ট এশিয়া কিংবা ইস্ট এশিয়ার যে কান্ট্রিগুলো, থাইল্যান্ড, ভিয়েতনাম, জাপান থেকে শুরু করে আপনার ভিয়েতনাম, থাইল্যান্ড, ক্যাম্বোডিয়া, ইন্দোনেশিয়া, সব জায়গাতেই কিন্তু জাপানিজ ইনভেস্টমেন্ট কাজ করেছে একটা খুব বড় ধরনের ক্যাটালিস্ট হিসাবে। কারণ একদিকে যেমন জাপানিজ কস্ট অফ ক্যাপিটাল রিলেটিভলি কম, সে একই সাথে জাপানিজ ম্যানুফ্যাকচারাররা আসলে এই রিজিয়নের কালচার এবং মানুষকে আরো বেটার বোঝেন। সো এটাও একটা বড় অ্যাডভান্টেজ। এবং তাদের যে টেকনোলজি এবং স্ট্যান্ডার্ডস বেস যেটা, সেটাও কিন্তু পৃথিবীর সবচেয়ে সর্বোচ্চগুলোর একটা, অধিকাংশ ক্ষেত্রে, অনেকগুলো ক্ষেত্রেই। সো এই জায়গাগুলোতে আসলে আমি মনে করি যে জাপানিজ ইনভেস্টমেন্টস আমাদের জন্য খুবই অ্যাট্রাকটিভ একটা ব্যাপার, নট জাস্ট ক্যাপিটালের বেসিসে, বাট টেকনোলজি, যে অন্যান্য জিনিসগুলো, টেকনোলজি স্ট্যান্ডার্ডস, এই জিনিসগুলো, এগুলো আমি মনে করি খুব ক্রিটিক্যাল আমাদের জন্য, যেটা আমাদেরকে আসলে আমাদের ইকোনমিক গ্রোথের জন্য খুব বড় রকম ভাবে পজিটিভ একটা ভূমিকা রাখবে। জি।